দর্শক আমন্ত্রণ ডাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। আপনারা জানেন 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটাভুটি, এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। 470 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন 28টি পদের বিপরীতে। তার মধ্যে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 জন। সেই 14 জনের মধ্যে 6 জন আজ আমাদের সঙ্গে আছেন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে। একটি কথা বলে রাখি দর্শক, এটি কোনো টকশো নয়, এটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যকার একটি ডিবেটের প্ল্যাটফর্ম, যেখানে প্রশ্ন করার সুযোগ থাকছে শিক্ষার্থী অর্থাৎ ডাকসু নির্বাচনের যারা ভোটার তাদেরও। শুরুতেই আজকে আমাদের সঙ্গে যারা আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডান দিকে শুরুতেই আছেন মোহাম্মদ মেহেদি হাসান, ছাত্রদল প্যানেল থেকে তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। আমার হাতে বাঁ দিকে আছেন নাইমুদ্দিন, প্রতিরোধ পর্ষদের প্যানেল থেকে তিনি লড়ছেন। অপরাজয় 71, অদম্য 24 প্যানেল থেকে লড়ছেন সাকিব মাহমুদ আছেন আমার হাতের ডান দিকে। আমার হাতের বাঁ দিকে আছেন মোহাম্মদ আলী, সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে লড়ছেন। এরপর আমাদের সঙ্গে যোগ দেবেন নাফিজ বাশার আলিফ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর প্যানেল থেকে। এবং আমার হাতের বাঁদিকে আছেন মোহাম্মদ সাকিব, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি প্রার্থী তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি অসুস্থ থাকায় এই অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করতে পারেননি। আমরা শুরুতেই প্রশ্নে চলে যেতে চাই, শুরু করতে চাই মেহেদি হাসান, ছাত্রদল প্যানেলের যিনি প্রার্থী তার কাছ থেকে। আপনার কাছে জানতে চাওয়া, আপনি নির্বাচিত হলে প্রায়োরিটি বেসিসে কোন কাজগুলোতে হাত দেবেন এবং কেন আপনি মনে করেন ওই কাজগুলো স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট? জি ধন্যবাদ। আমি মেহেদি হাসান, ছাত্রদলের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হলে আমি প্রথম যে কাজটি করব, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে একটি অ্যালামনাই বোর্ড গঠন করব, যেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাব্রোড হবে। যারা তাদের যে যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অঙ্গনে যে তাদের যাত্রা রয়েছে, সে যাত্রার মধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে তারা শিক্ষার্থীদের সহায়তা করতে পারে, কিভাবে তাদেরকে পথ দেখাতে পারে, এটি আমি প্রায়োরিটি বেসিসে করব। এরপরে আরেকটি যে কাজটি করব সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক যে গবেষণাগুলো রয়েছে সেই গবেষণাগুলোর মান খুবই নগণ্য এবং বরাদ্দ খুবই কম। আমি চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা শিক্ষার্থীদের সেখানে উদ্বুদ্ধ করার জন্য, সেখানে গবেষণার জন্য যে ট্রেনিং রয়েছে সে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং দেওয়া, যেন তারা আন্তর্জাতিক যে জার্নালগুলো রয়েছে সেই জার্নালগুলোতে তাদের আর্টিকেল প্রকাশ করতে পারে এবং পরবর্তীতে তাদের ক্যারিয়ার গঠন করতে পারে। আমি আরেকটি কাজ যেটি করব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মডিউল রয়েছে শিক্ষা মডিউল, সেই শিক্ষা মডিউলের সাথে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মডিউল মিলে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমন একটি শিক্ষা মডিউল তৈরি করে দেওয়ার জন্য বলবো যে মডিউলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্রেডিট ট্রান্সফার করতে পারে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারে। এবং এসবের জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন কেন্দ্রিক এগুলো করার জন্য দেখা যায় যে আমাদের যে রেজিস্টার বিল্ডিং, সেই রেজিস্টার বিল্ডিংয়ে এক রুম থেকে অন্য রুম, অন্য রুম থেকে অন্য রুম, রেকমেন্ডেশন লেটার পাওয়া যায় না, এমইউ পাওয়া যায় না, আরও অনেক ধরনের ঝামেলা, সেগুলো যেন অনলাইন কেন্দ্রিক করা যায়। সর্বোপরি একটি নিরাপদ ক্যাম্পাস, যে নিরাপদ ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার দিকে ঝুঁকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নত ক্যারিয়ারের দিকে ঝুঁকবে এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কম্পিট করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে। ধন্যবাদ। যেতে চাই নাইমুদ্দিনের কাছে, প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে যিনি প্রার্থিতা করছেন। প্রশ্নটা একই, আপনার উত্তরে যেতে চাই। হ্যালো, ধন্যবাদ। যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। আমি কথা বাড়াচ্ছি না, শুরু একদম আমার পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন, আমার প্রথম কাজ থাকবে হচ্ছে শিক্ষার বাণিজ্যিকরণকে রুখে দেওয়ার জন্য ছাত্রদের মধ্যে কনসিয়াসনেস বিল্ড আপ করা। আপনারা যদি দেখেন প্রত্যেক বছর হল ফি, উন্নয়ন ফি, টিউশন ফি লাগাতার বেড়েই চলছে। এখন এই যে হল ফি বা টিউশন ফিগুলো বাড়ে কেন? আপনারা যদি দেখেন IMF, বিশ্বব্যাংক বা এরকম পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইউজিসির মধ্য দিয়ে আজকাল শিক্ষানীতি প্রণয়ন করে। সেই শিক্ষানীতির ক্ষেত্রে যদি দেখা যায় যে আসলে শিক্ষাকে একটা বাণিজ্যিকরণ করার একটা প্রচেষ্টা থাকে, সেক্ষেত্রে যদি দেখেন যে ইউজিসি যে শিক্ষানীতি, সেখানে বলা হচ্ছে যে 50 থেকে 70% রেভিনিউ যাতে এই ক্যাম্পাস থেকে অর্থাৎ স্টুডেন্টদের থেকেই যাতে জেনারেট করা হয়, রেভিনিউ জেনারেট করা হয়। তার মানে কি? অর্থাৎ শিক্ষায় যেখানে আরও ভর্তুকি দেওয়া উচিত, যেটা মানুষের মৌলিক অধিকার, সেখানে কিন্তু শিক্ষাকে বাণিজ্যিকরণ করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে কনসিয়াসনেস বিল্ড আপ করবো। আরেকটা জিনিস অনেকে বলা হয়, এই শিক্ষানীতিতেই বলা হয় যে আমরা লোন দিব। এই লোন দেওয়াটা আসলে মানে আমেরিকার একটা পলিসি। আপনারা যদি দেখেন আমেরিকার শিক্ষার্থীরা পড়ালেখা করে, দীর্ঘদিন পড়ালেখা করার পর তার যখন পড়ালেখা শেষ হয় তাদের লোনে আসলে কোটি কোটি টাকা জমে যায় এই লোন পরিশোধ করতে। আমরা কি চাই আসলে যে এই শিক্ষার্থীদের এই মরার উপর খাড়ার ঘাটা নিয়ে আসি? আরেকটা বিষয়,
যে আমাদের যে ডাকসুর গঠনতন্ত্রে কিন্তু স্পষ্টত বলা আছে যে আসলে একজন আন্তর্জাতিক বিষয়ক পদে কেউ যদি প্রতিনিধিত্ব করে নির্বাচিত হয় সে আসলে বাংলাদেশের সভারেন্টি, ইন্টারন্যাশনাল পিস, ফ্রেন্ডশিপ এগুলো বজায় রাখবে। আমি স্পষ্টত বলতে চাই যে বাংলাদেশের সাথে যদি সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ মার্কিন, চীন, ইউ সহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি এবং ভারতীয় সম্প্রসারণবাদী শক্তির যদি একটা নতজানু পররাষ্ট্রনীতি থাকে এবং বরাবরই যে সরকারগুলো ক্ষমতায় আসে তারা যদি শুধুমাত্র আমাদের দেশের স্বার্থকে বিদেশের কাছে যদি বিকিয়ে দিতে চায়, এখানে আমাদের শুধুমাত্র নিজেদের এই সভারেন্টি রক্ষা করার জন্যই আমাদের একটা গণ আন্দোলন গড়ে তোলা দরকার এবং এই জায়গায় স্টুডেন্টদের মধ্যে একটা কনসিয়াসনেস বিল্ড আপ করা দরকার। দেখেন ফিলিস্তিনে কিন্তু গণহত্যা চলছে ইসরায়েলের জায়নবাদের মধ্যে দিয়ে, মার্কিন সাম্রাজ্যবাদী ব্যাক্টের মধ্য দিয়ে, কিন্তু আমরা যদি এখান থেকে শুধুমাত্র ফ্রি প্যালেস্টাইন বলি, কিন্তু বাংলাদেশ সরকার যদি আমেরিকার সাথে যদি নতজানু পররাষ্ট্রনীতি মেনে চলে এবং আমাদের দেশের বন্দর করিডোর যদি বিদেশিদের হাতে তুলে দেয়, তাহলে আমাদের প্রধান দায়িত্ব হবে যদি ফিলিস্তিনের পাশে যদি দাঁড়াইতে চাই তাহলে এখানে বসে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের একদম কড়াকড়ি সম্মুখ সারিতে মানে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলা। আপনারা যদি দেখেন আমেরিকার স্টুডেন্টরা কিন্তু প্যালেস্টাইন সংগ্রাম নিয়ে যখন তারা সংহতি জানাচ্ছিল তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছিল। এছাড়াও আপনারা যদি দেখেন বৈদেশিক জায়গায় পরিসরে আমাদের প্রবাসী শ্রমিক, তারপরে যদি আমাদের অনেক মাইগ্রেন্টরা কিন্তু দেখা যায় যে সেখানে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। আমাদের দরকার হবে এই সকল ছাত্রদের নিয়ে, এই সকল শিক্ষার্থীদের নিয়ে আমাদের একটা কোয়ালিশন গড়ে তোলা, যাতে শুধুমাত্র আমাদের দেশ নয়, বৈশ্বিক যেখানেই ফিলিস্তিন থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, পাকিস্তানের বেলুচিস্তান থেকে শুরু করে, রোহিঙ্গা থেকে শুরু করে যেখানেই জনমানুষের উপর নিপীড়ন হবে সেই নিপীড়নের বিরুদ্ধে আমাদের ধন্যবাদ। যেতে চাই সাকিব মাহমুদের কাছে, অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে প্রার্থী। হ্যালো জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমি আমার শুরুতে হচ্ছে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ সাকিব মাহমুদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। আমি হচ্ছে আন্তর্জাতিক সম্পাদক পদে হচ্ছে প্রার্থিতা করছি অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে। তো আমার কাছেও হচ্ছে সবাইকে যে প্রশ্নটি করা হয়েছে একই প্রশ্ন, যে হচ্ছে আমি নির্বাচিত হলে ক্যাম্পাসে সর্বপ্রথম হচ্ছে কোন প্রায়োরিটি দিয়ে কাজ করব। তো আমরা আসলে যেই পদের জন্য লড়ছি সেই পদটি হচ্ছে আন্তর্জাতিক সম্পাদক। কিন্তু আমরা যদি হচ্ছে একটু হিস্ট্রিক্যালি বা হচ্ছে আমরা ন্যারেটিভের দিকে চিন্তা করি, জাতিগত দিক থেকে আমরা এখনও হচ্ছে পিছিয়ে আছি অন্যান্য দেশ থেকে। এখনও হচ্ছে আমাদের ইউনিভার্সিটিকে হচ্ছে ট্যাগিং দেওয়া হয় যে প্রাচ্যের অক্সফোর্ড। কেন হচ্ছে আমাদেরকে প্রাচ্যের অক্সফোর্ড এখনও বলা হবে? পোস্ট কলোনিয়াল যুগেও হচ্ছে আমাদেরকে কেন হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে চলতে হবে, যেখানে হচ্ছে অক্সফোর্ডের আদলে হচ্ছে আমাদের তৈরি করা হয়েছিল দেখে প্রথম দিকে হচ্ছে আমাদের এই ট্যাগিংটা ছিল। কিন্তু আমাদের ৫২ থেকে যদি আমরা চিন্তা করি, ৫২, ৬৬, ৬৯, ৭১, ৭০ এবং ৯০ এবং ২৪-এ আমাদের হচ্ছে ইউনিভার্সিটির হচ্ছে আলাদা হচ্ছে একটা ইউনিক পরিচয় আছে। এত পরিচয় থাকা সত্ত্বেও আমাদেরকে হচ্ছে এখনও প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। আমাদের নিজস্ব কোনো হচ্ছে পরিচয় আমরা তুলে ধরতে পারিনি, সারা বিশ্বের কাছে এখনও হচ্ছে আমরা সেভাবে আমাদেরকে তুলে ধরতে পারিনি। তো আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমার যেই কাজ থাকবে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা, যেখানে মানুষ আমাদেরকে প্রাচ্যের অক্সফোর্ড নামে চিনবে না, মানুষ চিনবে ঢাকা ইউনিভার্সিটি নামে। অ্যান্ড আমাদেরকে এই যে এখনও ঢাকা ইউনিভার্সিটি নামে যে ট্যাগ দেওয়া হচ্ছে বা এইভাবে আমাদেরকে হচ্ছে ন্যারেটিভের মাধ্যমে দাঁড়া করানো হচ্ছে, এটা হচ্ছে একটা আমাদেরকে এখনও ওরিয়েন্টালিস্ট লেন্সের মাধ্যমে দেখা হচ্ছে। পোস্ট কলোনিয়াল যুগে এসে এই ধরনের মেন্টালিটি আমাদের জাতিগত ব্যর্থতা। তো আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিকে ব্র্যান্ডিং করার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের একটা ইউনিভার্সিটি হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটির বৈশিষ্ট্য হচ্ছে মোটামুটি হচ্ছে ৩টা মোটা দাগে বৈশিষ্ট্য বলতে পারি। প্রথমত হচ্ছে যে সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ, গুণগত শিক্ষা এবং হচ্ছে উন্নত গবেষণা উদ্ভাবন। সো আমাদের দেখা গেছে যে 3টা খাতেই খুবই হচ্ছে বেহাল এবং বাজে অবস্থা। তো এই 3টা খাতে হচ্ছে আমি গুরুত্ব দেব। তো সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশের জন্য আমি সর্বপ্রথম যেই কাজটি করতে চাই সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে হোমলেস মুক্ত ক্যাম্পাস করতে চাই। কারণ আপনি দেখেন একটা আমাদের ইউনিভার্সিটিকে যদি আন্তর্জাতিকভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তখন আপনি দেখবেন যে বাইরের দেশ থেকে যখন আমরা এখানে আসবে তো দেখবে হচ্ছে রাস্তায় শুয়ে আছে মানুষ, বিভিন্ন জায়গাতে হচ্ছে পথ শিশুরা বসে আছে, ওদের পুনর্বাসন করা দরকার। যদি এইভাবে হচ্ছে আমরা আমাদের দেশ সেরা ইউনিভার্সিটিকে যদি আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করি, তো আমাদের কখনোই একটা ভালো ব্র্যান্ডিং হবে না। আমাদের হচ্ছে আজীবনে হচ্ছে যে প্রাচ্যের অক্সফোর্ড নামেই থাকতে হবে। আমরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় নামে হচ্ছে নিজেদেরকে পরিচয় দিতে পারবো না বা আমরা ব্র্যান্ডিংটা করতে পারবো না। এছাড়া গুণগত শিক্ষা, উন্নত গবেষণা উদ্ভাবন নিয়ে হচ্ছে আরও বিস্তর পরিকল্পনা আছে। আমার সময় সংকটের জন্য আমি আজকে এখানে শেষ করছি। জি সাকিব, আপনাকে ধন্যবাদ। যেতে চাই মোহাম্মদ আলীর কাছে, সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম।
সকলকে ডাকসুর উষ্ণ শুভেচ্ছা। আমি সরাসরি আমার আলোচনায় চলে যেতে চাই। আমার সর্বপ্রথম যে প্রায়োরিটিটা থাকবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম চালু করা। কারণ বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয়ের সায়েন্স নেই, কমার্স নেই, আর্টস নেই, সকল ফ্যাকাল্টিতেই আমাদের পড়াশোনা চলে বিসিএসমুখী বা চাকরিমুখী। আজকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যান, আপনি যদি সায়েন্স লাইব্রেরিতে যান, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যান, সেখানে আপনি হলগুলোর পাঠকক্ষে যান, সেখানে আপনি দেখতে পাবেন সকলেই এত সুন্দর করে একটি বইয়ের স্তূপ নিয়ে পড়াশোনা করছে। প্রথম দেখায় আপনার মনে হতে পারে যে এরা মনে হয় উচ্চমানের কিছু গবেষণা করছে, কিন্তু মূলত এখানে কোনো গবেষণা হচ্ছে না, বরং শুধুমাত্র চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আসলে এখানে চেষ্টা করা হচ্ছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে হওয়া উচিত ছিল জ্ঞান এবং গবেষণার উন্মুক্ত প্রাঙ্গণ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে হওয়া উচিত ছিল তথ্য এবং উপাত্তের ভিত্তিতে বিভিন্ন নতুন নতুন আইডিয়াকে অ্যানালাইজ করা, নতুন নতুন আইডিয়াকে সৃষ্টি করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় একটি অন্তঃসার শূন্য শিক্ষা কারিকুলামের মধ্যে এখনও বন্দী হয়ে আছে। সেই জায়গা থেকে আমরা প্রস্তাব রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান যেই মেথড রয়েছে, শিক্ষা মেথড, সেটা হচ্ছে টিচিং মেথড। আমরা এই মেথডকে পরিবর্তন করে রিসার্চ মেথডে পরিবর্তন করতে চাই, যার মাধ্যমে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্র বজায় রাখবে এবং বিভিন্ন তত্ত্ব উপাত্ত এবং উপস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় বিভিন্ন নতুন নতুন আইডিয়াকে ক্রিয়েট করতে সক্ষম হবে। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি থাকবে আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে কর্মক্ষেত্রের সাথে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ যেমন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন প্রোগ্রাম ইত্যাদি বাস্তবায়ন করব, যাতে করে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র চাকরি প্রার্থী পরীক্ষার্থীরাই যাতে করে চাকরির জন্য প্রস্তুতি না নেয়, বরং তার একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে যাতে করে সে একটি ভালো একটি কর্মসংস্থানের সুযোগ পায়। এরপরে আমরা বলেছি স্কলারশিপ নিয়ে। প্রথমেই স্কলারশিপ নিয়ে বলতে গেলে আমাদের একটা কাহিনী স্মরণ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে অফার লেটার আসে, সেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে মোড়লরা রয়েছে তারা সেই অফার লেটারকে অ্যাকসেপ্ট তো দূরের কথা, তারা সেটাকে ভ্রুক্ষেপই করে না। সেক্ষেত্রে আমরা বলেছি আমরা স্কলারশিপের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করব এবং যদি 1 বছরের মধ্যে এই ডিজিটালাইজেশন প্রসেসটা লেন্দি হয়, সেক্ষেত্রে আমরা একটি হটলাইন নাম্বার ইউজ করব শুধুমাত্র স্কলারশিপ প্রোগ্রামকে কিভাবে শিক্ষার্থীদের সামনে সহজতর এবং যুগোপযোগী করে তোলা যায়। জি, মোহাম্মদ আলী, ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই নাফিস বাশার আলিফের কাছে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের। প্রশ্নটা আপনি অবশ্য সে সময় ছিলেন না, আপনি এসছেন। সেটা হচ্ছে যে আপনি কোন বিষয় নির্বাচিত হলে কোন বিষয়গুলোকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে কাজ শুরু করবেন এবং সেগুলো কেন গুরুত্বপূর্ণ? 2 মিনিট সময়। আসসালামু আলাইকুম, আমার নাম নাফিস বাশার আলিফ। আমি লোক প্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে আমি আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে লড়ছি। আমার অন্যান্য বন্ধুরা যেগুলো বলে গেলেন যে তারা যে ধরনের ওবি বেসড কারিকুলাম কিংবা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, কেউ ব্র্যান্ডিংয়ের কথা বললেন, একজন বললেন অফার লেটার অ্যাকসেপ্টেন্সের কথা রেজিস্টার বিল্ডিংয়ে। আমার মনে হয় আমি যেটা সর্বপ্রথম করব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে একজন সম্পাদকের কী করণীয় আছে সেটা আগে আমার বলা উচিত। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আমাদের যে একটা মিসকনসেপশন আছে যে উনি শুধুমাত্র বিদেশ নিয়েই কাজ করবেন, এই কনসেপশনটা আমি প্রথমত ভাঙতে চাই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি শুধুমাত্র বিদেশ নিয়েই কাজ করবেন না, তার কাজ শুধুমাত্র রেজিস্টার বিল্ডিংয়ে অফার লেটার অ্যাকসেপ্টেন্স কিংবা ওবি বেসড কারিকুলাম না, এটার জন্য আলাদা সম্পাদক যেমন রিসার্চ বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পাদক আছেন বা অন্যরা আছেন। আমি প্রথমত 2টা ভাগে আমার কাজ ভাগ করব। এক হচ্ছে বিদেশ যারা যেতে চান তাদেরকে নিয়ে আমি কাজ করব, এছাড়াও দেশে যারা থাকতে চান তাদেরকেও একটা আন্তর্জাতিক ক্যারিয়ার ট্র্যাক তৈরি করার জন্য আমি কাজ করব।
তো আমি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে একমত যে রেজিস্টার বিল্ডিং আমাদের অনেক বড় সমস্যা। আমার প্রথম ইশতেহারই হচ্ছে রেজিস্টার বিল্ডিংকে একটা মাল্টি ফাংশনাল একটা ডাইনামিক রেজিস্টার বিল্ডিং বানানো, ডাইনামিক রেজিস্টার বিল্ডিং মানে একটা অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বানানো যেটা রেজিস্টার বিল্ডিং কবজা থেকে মুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এক্সিস্ট করে, কিন্তু সেটিতে কোনো স্টাফ নেই। একজন ছিলেন, তিনি 3 সপ্তাহ আগে তিনি হচ্ছে তার দায়িত্ব ছেড়েছেন, বিকজ তিনি বলছেন তার কোনো কাজ নেই ওখানে, একজন সম্মানিত শিক্ষক। তো আমার প্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং কবজা থেকে মুক্ত করে একটি মাল্টি ফাংশনাল একটা ডাইনামিক অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বানানো, যেটার থ্রুতে আমার যে বাকি প্ল্যানগুলো আছে, যেমন সেটা বিদেশে মাস্টার্স পিএইচডির জন্য হেল্প হোক, কিংবা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য হেল্প হোক, কিংবা বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ কিংবা ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো ধাপে ডাটা পাঠানো হোক, সেই কাজগুলো করবে। তাছাড়া এই এফিশিয়েন্ট একটা অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকলে আমার যে শিক্ষার্থীরা থাকবে তাদের যেসব নিডগুলো থাকে সেই নিডগুলো সহজে পূরণ হবে। অ্যান্ড আমার যে সেকেন্ড যে ফোকাসটা, যেটা আমি বলছিলাম যে দেশে যারা থাকতে চায় তাদের জন্য, সকল শিক্ষার্থী নিশ্চয়ই বিদেশ যেতে চান না, এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই বিদেশ যেতে চান না। যারা দেশে থাকতে চান তাদের জন্য বিভিন্ন বিদেশি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পিয়ার মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটা আন্তর্জাতিক ক্যারিয়ার ট্র্যাক, তারা যাতে দেশে থেকেও তাদের যে এক্সপিরিয়েন্স সেটা আন্তর্জাতিক পর্যায়ের নিতে পারেন এবং যে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে টক্কর দিতে পারেন। আমার এই দুটোই মূল ফোকাস। এছাড়াও আমার ইশতেহার রয়েছে। তবে ধন্যবাদ। নাফিস, আপনাকে ধন্যবাদ। যেতে চাই মোহাম্মদ সাকিব, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী। জি ধন্যবাদ। আমি মোহাম্মদ সাকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার অন্যান্য ক্যান্ডিডেটরা যেটা বলেছেন তারা অনেক কিছু উদ্যোগ নেবেন, অনেক কিছুই করবেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাজ হচ্ছে আসলে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা। সেই জায়গা থেকে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আমার বোন ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে আছে, আমার ভাই আবরার ফাহাদ শুধুমাত্র ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলার কারণে তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাকে শহীদ হতে হয়েছে। একই সাথে আমরা দেখেছি আমাদের বর্তমান ইন্টারিম সরকার আমাদের সাথে, শিক্ষার্থীদের সাথে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে, পাবলিক ডিপ্লোমেসি না করে তারা করিডোর দিয়ে দিতে যাচ্ছিলেন। তারা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল চুক্তিগুলো করেন যেগুলো অনেক সময় সিক্রেট পলিসি থাকে। সেই জায়গাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, আন্তর্জাতিক বিষয়ের শিক্ষার্থী হিসেবে এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে যদি আমি নির্বাচিত হই, আমি মনে করি আমার অনেক ব্রডার একটা এরিয়া থাকবে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা পররাষ্ট্রনীতি যেগুলো নতজানু হয়ে তারা তৈরি করেন সেগুলো প্রত্যেকটা জব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইতে পারেন এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে আমরা সেটা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমরা দেখেছি আমার অনেক ক্যান্ডিডেটরা এটাও বলেছেন যে রেজিস্টার বিল্ডিংয়ের সংস্কার। আমরা যখন থেকে ক্যাম্পাস লাইফ শুরু করেছি সেই এক সপ্তাহ থেকে এই ডিজিটালাইজড ক্যাম্পাসের জন্য, ডিজিটালাইজড রেজিস্টার বিল্ডিংয়ের জন্য আমি আন্দোলন করেছি, এখনও করছি এবং আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মানদাতার আমল থেকে মুক্তি করে একটা ডিজিটালাইজড, আধুনিক এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হলে সর্বপ্রথম এই রেজিস্টার বিল্ডিংয়ের সংস্কার করতে হবে, আমাদেরকে আধুনিকায়নের পথে হাঁটতে হবে। এবং আমরা যে বিষয়গুলো দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি একসময় কালচারাল এক্সচেঞ্জের জন্য একটা হাবে ছিল, আমরা 90-এর দশকে কিংবা 71-এর সময় দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইন্টারন্যাশনাল কালচারাল একটা হাবের মতো, কিন্তু আমরা দেখেছি সময়ের সাথে সাথে বিভিন্ন বৈদেশিক কালচারকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা বিভিন্ন সময় দেখি। সেই জায়গা থেকে আমরা সেই আমাদের লিগেসিকে পুনরুদ্ধার করতে চাই। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পাদকের কাছে যে প্রত্যাশাটা সবচেয়ে বেশি রাখেন, আমার বন্ধু আলী বলেছে যে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য কিংবা স্কলারশিপের জন্য তাদের অনেক বেশি যোগ থাকে। সেই জায়গা থেকে আমি মনে করি দীর্ঘদিনের যে সমস্যাটি রয়েছে, আমাদের যে ক্রেডিট ট্রান্সফারকে আরও বেশি স্মুদেন করা, আমাদের যে প্রসেসটা রয়েছে সেটা অনেক জটিল। আমাদের যে রেজিস্টার বিল্ডিং থেকে যে অফার লেটারগুলো পাঠানো হয়, ইমেল হয়, ভেরিফিকেশন হয়, তাদের যে রিকমেন্ডেশন পেপার থাকে, আমি মনে করি সেখানে যথেষ্ট স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। সেই জায়গা থেকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমি যে কাজটি সর্বপ্রথম করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ওয়ান স্টেপ ওয়েবসাইট এবং টেলিগ্রাম অ্যালার্ট সিস্টেম চালু করতে চাই, যার কারণে ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ, কম্পিটিশন, যে কোনো কিছুর অ্যালার্ট তারা শিক্ষার্থীরা যারা সাবস্ক্রিপশন দিবেন তারা প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বিগত সময়গুলোতে দেখেছি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে একেবারে নিজেদেরকে স্টেক হোল্ডার হিসেবে প্রমাণিত করতে, কিন্তু বিগত সময়ের সাথে সাথে আমরা দেখেছি আমরা অনেক পিছিয়ে আছি। সেই জায়গা থেকে প্রতি বছর কিংবা 3 মাস পর পর আমরা একটা সাউথ এশিয়া স্টুডেন্ট ডিপ্লোমেসি সামিট করতে চাই, যেখানে ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল কিংবা আমাদের আশেপাশের যে রিজিওনাল কান্ট্রিগুলো আছে, আমাদের যে নেবারিং কান্ট্রিগুলো আছে, তাদের সাথে আমরা সমন্বয় করে আন্ডার গ্রাজুয়েট স্কলারসদের মাধ্যমে আমরা একটা রিসার্চ গ্রান্টের আয়োজন করতে চাই, আমরা স্কলারশিপ সামিট করতে চাই। আমরা
আমরা স্টুডেন্ট ডিপ্লোমেসি সামিট করতে চাই, যে কোনো ইন্টারন্যাশনাল গ্লোবাল ইস্যুতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র স্টেক হোল্ডার হিসেবে তাদের মতামত দিতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে তারা জব দিতে নিশ্চিত করতে পারে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারে, আমাদের যে পার্টিসিপেশন সুযোগগুলো রয়েছে সেগুলো যাতে আরও বাড়াতে পারে। এবং আমরা দেখেছি আমাদের শিক্ষকরা যখন বিদেশে কোনো সেমিনার করতে চান, যখন তারা কোনো ধরনের ইন্টার্নশিপে যান, তাদেরকে একটা আলাদা ফান্ডিং পলিসি তাদের জন্য রয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের ফান্ডিং কিংবা এমনকি কোনো ধরনের রিকমেন্ডেশন পেতে তাদের অনেক ধরনের দেরি হয়ে যায়, অনেক কিছু জটিলতা পোহাতে হয়। সেই জায়গা থেকে আমরা একটা স্বতন্ত্র ফান্ডিং সেল করতে চাই, যেটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিদেশে সেমিনারে যাবেন তারা একটা এই সুযোগটি পাবেন, এবং ফ্রি অ্যাক্সেস টু জার্নাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একটু গবেষণার দিকে আরো বেশি অনুপ্রাণিত হতে পারে, সেই জায়গা থেকে আমরা ফ্রি অ্যাক্সেস টু জার্নাল করতে চাই। ধন্যবাদ। দর্শক, বেশ প্রাণবন্ত আলোচনা জমে উঠেছে। আমরা এখন একটা বিরতিতে যাব, তবে তার আগে আমাদের একজন স্টুডেন্টের একটা প্রশ্ন নিয়ে নিতে চাই। যিনি প্রশ্ন করবেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম, আমি হাসানুর রহমান শান্ত, পড়াশোনা করছি জাপান স্টাডিজ বিভাগে 2023-24 সেশন। তো প্রথমেই যে প্রশ্নটা আসতে চাই হচ্ছে যে আন্তর্জাতিক সম্পাদক পদে আপনারা লড়ছেন, তো এখানে একজন শুধু ভারতকে একটু আইডেন্টিফাই করেছে, আর কেউ ভারতের প্রতি আমাদের মনোভাব কি হবে, তারা কি সাম্রাজ্যবাদী কিনা, সেই জিনিসটা ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন থাকবে হচ্ছে আমার ডিপার্টমেন্টে একজন সিনিয়র ভাই আছে, আমি জানি উনি পলিটিক্যাল সায়েন্স থেকে, তারপর হচ্ছে এখানে এমফিল প্রোগ্রামে আছে। তো আপনি এইখানে যেখানে পড়াশোনায় নিয়মিত না, সেখানে সুচারুভাবে এই কাজগুলো কীভাবে করবেন? সেই সাথে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই হচ্ছে যে এখানে কথা রয়েছে যে আমাদেরকে প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করা হবে, সেগুলো কি শুধু পাওয়ার পয়েন্টেই থাকবে নাকি এটা বাস্তবায়িত হবে? এবং শেষ একটি প্রশ্ন হচ্ছে সবার কাছে যে আন্তর্জাতিক সম্পাদক পদটা তো দেখা যায় যে একটা নামে থাকে, তো এটা এরকম হয়ে যাবে কিনা যে যাদেরকে সিলেক্ট করা হবে কালচারাল এক্সচেঞ্জের জন্য তারা পরিচিত মুখ, না কিভাবে তাদেরকে যাচাই বাছাই করা হবে? ধন্যবাদ। যে আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। একজন শিক্ষার্থী 3টি প্রশ্ন করেছেন, আমরা সবশেষ প্রশ্নের উত্তরে যেতে চাই মেহেদির কাছে। মেহেদি, উত্তরটা দিবেন। আমার প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে আমি নিয়মিত স্টুডেন্ট কিনা। তো ডাকসুর গঠনতন্ত্র অনুসারে বর্তমানে আমি একজন নিয়মিত শিক্ষার্থী। আমি 2017-18 সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে এমফিলে পড়াশোনারত অবস্থায় আছি। সেক্ষেত্রে অবশ্যই যদি আমি রেগুলার স্টুডেন্ট না হতাম তাহলে ডাকসু নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারতাম না। আমার কাছে আমাদের সকলের কাছে দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে আসলে ক্যাম্পাসের মধ্যে কারা কারা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটা আমরা কীভাবে নির্ধারণ করব? অবশ্যই আমি যদি নির্বাচিত হই সেই ক্ষেত্রে যে সকল ডিপার্টমেন্টের মধ্যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি এক্সপার্ট প্যানেল তৈরি হবে, যে এক্সপার্ট প্যানেল আসলে শিক্ষার্থীরা নিজেরা ভোট দিয়ে নির্বাচিত করবে, এবং তারা তাদের ওইখান থেকে কারা কারা নির্বাচিত হবে তারা সবাই মিলে প্রত্যেক ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ দিবে, এবং সেই সকল রিপ্রেজেন্টেটিভের মধ্যে আমরা একটি ডিবেট আয়োজন করব, আমরা বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করব এবং বিভিন্ন ধরনের কম্পিটিশন আয়োজন করব। সেই কম্পিটিশনের মধ্যে যে প্রমিসিং মুখগুলো আমাদের সামনে উঠে আসবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে বলে আমি মনে করি। জি, এবার যেতে চাই নাইমের কাছে ওই কমন কোশ্চেনের উত্তরে। কোনটা? এই ডাকসুতে যে রিপ্রেজেন্টেটিভ, এটা? জি, কমন প্রশ্নটা যেটা ছিল সবার উদ্দেশ্যে। দেখেন, প্রথমত যেটা বলতে চাই, ডাকসু ভাইয়ের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাকসু আসলে খুব বেশি কার্যকর না, কারণ ডাকসুর যে গঠনতন্ত্র সেটাই শিক্ষার্থীদের পূর্ণ ক্ষমতা নিশ্চিত করে না। অর্থাৎ ডাকসুর যে পূর্ণ ক্ষমতা, সেটা তো একজন ছাত্র যদি প্রধান হিসাবে থাকতো সেটা একটা বিষয় ছিল। সে জায়গায় যদি দেখেন ডাকসু একটা ন্যূনতম প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারে। সেই জায়গা থেকে একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ হিসেবে যখন সে থাকবে, সে আসলে তো স্ট্রাকচার্ড একটা ফ্রেমের মধ্যে আছে। দেখতেছেন যে বৈদেশিক শক্তির সাথে আমার কি রাখতে হবে, সভারেন্টি রক্ষা করতে হবে। আমি সভারেন্টি কীভাবে রক্ষা করব? যদি আমার দেশ মার্কিনের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নেয়, তারপরে যদি ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি নেয়, তাহলে আমি কিভাবে আমার সভারেন্টি রক্ষা করব? অর্থাৎ এটা বৈদেশিক শক্তি, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তি, ভারতীয় সম্প্রসারণবাদী শক্তি একটা প্রেসক্রাইবড একটা শিক্ষানীতি, যে শিক্ষানীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মনস্তত্ত্বকে এবং চিন্তাধারাকে একটা দিকে ডাইভার্ট করে রাখে, যেটা আসলে জনগণের যে প্রকৃত সংগ্রাম সেই জায়গা থেকে দূরে রাখে। আর একটা বিষয় আমি একটু, এটা কমন কোশ্চেন ছিল যে ভারত প্রশ্নটা আসলে দেখবেন ভারতকে সাম্রাজ্যবাদ নাকি সম্প্রসারণবাদ বলবো, এটা একটা লং ডিবেট, এটা নিয়ে এখানে আলোচনা করতেছি না। আমি ভারতকে সম্প্রসারণবাদ হিসেবে আইডেন্টিফাই করি এবং ভারতকে মনে করি বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তির, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের একটা এজেন্ট হিসেবে এই সাবকন্টিনেন্টের মধ্যে। আপনি যদি দেখেন ভারত শুধু বাংলাদেশে হস্তক্ষেপ করে না, ভারত নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ আশেপাশের যে কান্ট্রিগুলো আছে সেখানে তার একটা তাবেদারি নীতি আছে। তার মূল কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী এজেন্ট হিসেবে কাজ করে ভারত। কিন্তু আমরা যখন এখান থেকে বলি ভারত বিরোধিতা, তার মানে এই না ভারতের যে দলিত
শ্রমিক, কৃষক, নিপীড়িত জনগণের বিরোধিতা। আমরা মনে করি ভারত বিরোধিতা মানে ভারতের কট্টর হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদী সরকার, সেই সরকার এবং সেই শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করা। তারাও কিন্তু সেখানে আদিবাসীদের জল, জঙ্গল, জমি সেখানে কিন্তু তারা দখল করার জন্য আদানি বা এরকম কোম্পানি, বৈদেশিক কর্পোরেটদের হাতে কিন্তু জনগণের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। নাইম, আপনার উত্তরটা এসেছে। আমি এইটুকুই শেষ করব যে ভারতীয় সম্প্রসারণবাদের অবশ্যই বিরোধিতা করতে হবে, কারণ অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো আমরা বাংলাদেশে দেখি, তারা কিন্তু মুখে ভারত বিরোধিতা করে, কিন্তু তাদের কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো কর্মসূচি নেই। দিন শেষে তারা কিছুদিন আগে যেমন ইলিশ পাঠাইছিল, ইলিশ পাঠানো নিয়ে কথা বলার কারণে আবদার হত্যাকাণ্ড হয়, এখন কিন্তু কিছুদিন আগে দেখবেন আপনারা আম পাঠাইছে। ধন্যবাদ। সাকিব আচ্ছা, মাহমুদ, কমন কোশ্চেনের উত্তর আপনি দিতে চান কিনা? কোনটা? যে কমন কোশ্চেনের উত্তরটা উনি দিচ্ছিলেন। জি, ভারত বিরোধিতা নিয়ে। ভারত সম্প্রসারণবাদ। আচ্ছা, এখানে হচ্ছে মানে ভারত বিরোধিতা নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের আর কি কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা যদি হচ্ছে একাডেমিক্যালি চিন্তা করি, ভারতের যে ফরেন পলিসি চিন্তা করি অ্যাজ এ স্টুডেন্ট অফ আইআর, তো ওদের যে ফরেন পলিসি, সব মানে একটা দেশের ফরেন পলিসি হচ্ছে তার সেলফ ইন্টারেস্টকে দেখা হয়। সো ভারতের দিক থেকে ও সবসময় ওর সেলফ ইন্টারেস্ট দেখবে, বাংলাদেশও আমরা আমাদের জায়গা থেকে সবসময় সেলফ ইন্টারেস্ট দেখব। তো আমরা আমাদের এইখানে হচ্ছে প্রশ্নটা থাকবে যে ওদের সেলফ ইন্টারেস্টে যেন আমরা কখনো কোনো কম্প্রোমাইজ না করি, আমাদের সেলফ ইন্টারেস্টকে সবসময় আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। জি, মোহাম্মদ আলী। জি, আমরা সবসময় ভারতের আধিপত্য বিরোধী, আর আমাদের বক্তব্য হচ্ছে ভারত যদি আমাদের উপর কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় সেটা আমরা কখনোই মানব না। এমনিতে দেশ হিসেবে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। যেতে চাই নাফিসের কাছে। দেখুন, আমি এবং আমার প্যানেল সবসময় বলে এসেছি যে ডাকসুকে আমরা আরেকটা জাতীয় নেতা বানানোর কারখানা হিসেবে বানাতে চাই না। তো ভারতের প্রশ্ন যখন আসছে, তখন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের স্বাধীনতার সাথে যুক্ত এবং এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের স্বাধিকার সকল আন্দোলনের সাথে যুক্ত ছিল। সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে অবশ্যই ভারতের কোনো আধিপত্য আমি মেনে নিব না। কিন্তু আমার প্রতিনিধিরা যদি মনে করেন যে, বন্ধুরা যদি মনে করেন যে তারা ডাকসু থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়ে তারা পরবর্তী জাতীয় নেতা হয়ে তারপর তারা ইম্প্যাক্ট ফেলবেন, এটা তাদের আসলে সুদূর প্রসারী চিন্তা। কিন্তু ডাকসুর আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসেবে তারা কতটুকু করতে পারেন, সেটা ভারতীয় যে সিস্টেমটি আছে, তাদের যে একাডেমিক সিস্টেম, তাদের একটা ডেভেলপ একাডেমিক সিস্টেম আছে, তাদের একটি ইনফ্রাস্ট্রাকচার আছে একাডেমিক, যে ইনফ্রাস্ট্রাকচার মূলত তাদের অনেক বড় বড় স্কলার এই পর্যন্ত তৈরি করছে এবং এর আগে করেছে। আমাদের যদি ভারতের সাথে টেক্কা দিতে হয়, তবে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তারপর একাডেমিক্যালি আমাদের চ্যালেঞ্জ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা ভারতকে অনেকভাবেই চ্যালেঞ্জ করতে পারি, অনেকভাবে তাদের আগ্রাসনের বিরোধিতা করতে পারি, কিন্তু আমরা এখানে কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমার সেই ইনফ্রাস্ট্রাকচার, যখন আমি কাউকে চ্যালেঞ্জ করব, আমার সেই সক্ষমতা সেই সক্ষমতা একের প্ল্যান করে দেন আমার তাকে চ্যালেঞ্জ জানাতে হবে। তো আমার মনে হয় ভারত আসলে কোন দিকে অবস্থান করে সেটির আগে আমার দেখতে হবে যে আমি আসলে ভারতের যে বর্তমান ইনফ্রাস্ট্রাকচার আছে, একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার, তার তুলনায় আমার অবস্থান কতটুকু এবং সেটাকে আমি কীভাবে ডেভেলপ করতে পারি। নাফিসকে ধন্যবাদ। যেতে চাই সাকিবের কাছে। আচ্ছা, আমি সর্বপ্রথম নাফিসের প্রশ্নের উত্তরটি দিতে চাই। তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ নয় নেতৃত্ব তৈরি করা। আমরা মনে হয় ভুলে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রধান কাজ হচ্ছে, অবজেক্টিভ হচ্ছে এখান থেকে নেতৃত্ব তৈরি করা, প্রতি বছর এখান থেকে নেতৃত্ব তৈরি করা। ডাকসুকে সরাসরি জাতীয় নেতা বানানোর কারখানা, আমি সেটা বলেছি। নেতৃত্ব অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হবে, যেহেতু আন্দোলনের সূতিকাগার এটি। ডাকসুর কাজই হচ্ছে ছাত্র নেতৃত্ব তৈরি করা। ডাকসুর মাধ্যমে এই ছাত্র নেতৃত্ব ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। একই সাথে আমরা দেখেছি আমরা বলেছি যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমি এখানে সর্বপ্রথম কথা বলেছি, যার কারণে প্রশ্নটি করেছে। দ্বিতীয়ত আমরা দেখেছি, আমরা শুধুমাত্র মুখে মুখে নয়, বিগত সময়ে যখন আবরার ফাহাদকে শহীদ করা হয়েছে সেই সময় আমরা প্রতিবাদ করেছি। যখন ফেলানিকে হত্যা করা হয়েছে, আমরা রাজু ভাস্কর্যে একটা আর্টিফিশিয়াল কাঁটাতার দিয়ে আমরা প্রোগ্রাম করেছি। ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করেছি। আমরা মনে করি ভারত একটা টিমু ভার্সন অফ ইসরায়েল, যারা ইসরায়েল হচ্ছে মুসলমানদেরকে উপর হত্যাযজ্ঞ চালায় এবং ভারত তার হিন্দুত্ববাদী অপসারণ নীতির মাধ্যমে, সম্প্রসারণ নীতির মাধ্যমে মুসলমানদের উপর কিংবা যারা নিপীড়িত জনগোষ্ঠী আছে তাদের যে রাজনৈতিক আধিপত্যের মাধ্যমে বাংলাদেশে এখন তারা পুষিন করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজ করবে, আন্তর্জাতিক সম্পাদক সেজন্য না। আমরা দেখেছি গণতন্ত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কাজ হচ্ছে সভারেন্টি এবং ইন্টারন্যাশনাল পিস নিশ্চিত করার জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা অবশ্যই একটা স্টেক হোল্ডার হিসেবে তাদের কালেকটিভ ভয়েস হিসেবে কাজ করবে। সেই জায়গা থেকে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই নেতৃত্ব তৈরি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই জাতীয় রাজনীতি
রাজনীতিতে প্রভাব ফেলবে। ছাত্র সংসদ আমাদের ডাকসু অবশ্যই ভারতের সাথে হোক, সেটা আমেরিকার সাথে হোক, যে কোনো নতজানো পররাষ্ট্রনীতির বিরোধিতা করবে। অবশ্যই সেটা আমরা ইলিশের হোক, সেটা আমের হোক, প্রত্যেকটা জিনিসের আমরা বিরোধিতা করবো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে। সেই প্রতিবাদ আমরা জানাই রাখবো এখান থেকে। জি, নাইম পয়েন্ট অফ অর্ডারে কিছু বলতে চেয়েছিলেন এই পয়েন্টে। আসলে ভাইদের যে বক্তব্য শুনলাম, এই ভাই যিনি বললেন যে আমরা পোস্ট কলোনিয়াল যুগে আছি, আসলে আমরা পোস্ট কলোনিয়াল বা তালাল আসাদের এই নীতি ফলো করলে আমাদের শোষণ বঞ্চনা কখনো শেষ হবে না। আমরা আসলে একটা নিউ কলোনিয়াল যুগে আছি। আগে যখন কলোনি ডিরেক্ট স্থাপন করা হতো, এখন গ্লোবাল ফিন্যান্স ইকোনমির মধ্য দিয়ে এরকম তৃতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ল্যাটিন আমেরিকা বা আফ্রিকান কান্ট্রিগুলোতে এই সকল শক্তিগুলো এইভাবে ঢুকে। আর ভাইয়ের যে প্রশ্ন যেটা ছিল, আমি এখানে একটা প্রশ্ন আপনার বলতে চাচ্ছি যে হ্যাঁ, আপনি বলছেন যে আমরা নতুন একটা কলোনিয়ালিজমের মধ্যে আছি। হ্যাঁ, এটার সাথে আমরা এগ্রি করতেছি, কিন্তু আমরা কি নিজেরা এই রিএনফোর্সমেন্টটা করব যাতে আমরা এই যে কলোনিয়াল যে শিকল থেকে বের হতে পারবো না? আমাদের নিজেদের জায়গা থেকে তো সচেতন থাকতে হবে। আমাদেরকে যখন কলোনিয়াল ট্যাগ দেওয়া হবে, সেই মাইন্ডসেট থেকে আমাদের বের হতে হবে। যদি আমরা বের হতে না পারি, তাহলে আজীবন আমরা তৃতীয় বিশ্বের বা গ্লোবাল সাউথের মানুষ ছিলাম, আমরা আগামী 100 বছরও সেই গ্লোবাল সাউথের মানুষ থাকবো। আপনার প্রশ্নের এক কথা উত্তর দেবো। আমরা এই কলোনিয়াল বা এই সকল লেগেছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা থেকে শুরু করে সকল জায়গায় আসলে কলোনিয়াল হ্যাংওভার আমাদের এখনো কাটে নাই। কিন্তু এগুলোকে কাটানোর একমাত্র ওয়ে আপনার বর্তমান সময় নিউ কলোনিয়ালিজম যেটা, সেটাকে বিরোধিতা করা। আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে যদি ঠুনকো বুলি আওড়াই যে ফ্রি প্যালেস্টাইন হবে না, এখানে বসে বাংলাদেশের সরকারকে মার্কিনের সাথে যে নতজনী পররাষ্ট্রনীতি, সেটার সম্মুখ সারিতে বিরোধিতা করতে হবে। এবং ভাইয়ের সাথে যেটা বলতেছিলাম যে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা ডাকসুকে রাষ্ট্র বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না। যদি রাষ্ট্র বিচ্ছিন্ন দ্বীপ মনে করতাম, তাহলে কি হইতো যে আমার ক্যাম্পাসের মধ্যে যখন জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে শিক্ষার্থীদের উপরে যখন আক্রমণ করা হলো, আমাদের ভিসি কিন্তু শক্তিশালী কোনো স্টেক নিতে পারে নাই। তার মূল কারণ হচ্ছে এই গঠনতন্ত্র 73 অধ্যাদেশ পুরোপুরি রাষ্ট্রীয় তোষণনীতি বাস্তবায়ন করে, এবং এই রাষ্ট্র বৈশ্বিক গ্লোবাল ইকোনমি থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। এই কারণেই বলতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধুমাত্র আমরা যে বৈষয়িক দাবিগুলোর কথা বলছি, যেমন আমাদের ডিজিটালাইজেশন, হল ফি, উন্নয়ন ফি, এগুলো আসলে পুরো বৈশ্বিক ব্যবস্থার সাথে কানেক্টেড, এটাই আমি বলতে চাচ্ছি। এবং আজকে যদি শুধুমাত্র শিক্ষার্থীরা কেবলমাত্র আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত থাকে, তাহলে যে দেশে দেশে যে গণনিপীড়ন হচ্ছে, দেশে দেশে যে গণহত্যা হচ্ছে, তার সাথে একটা আপোষ নিতে হবে। আমরা মনে করি ডাকসুর যে অকার্যকর ভূমিকা, ডাকসুতে নির্বাচিত হই বা না হই, জনগণের যে ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রাম, তার সাথে মাঠে রাজপথে থেকে সম্মুখ সারিতে যুদ্ধ করতে হবে। এবং আশেপাশে যারাই বলছেন যে আমরা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াবো বা গণ যে হত্যা হচ্ছে তার বিপক্ষে দাঁড়াবো, আমরা বলতে চাই শুধুমাত্র ঠুনকো বুলি আওড়ালে হবে না। জনগণের মধ্যে এই ধোকা দিয়ে, ভারত বিরোধিতার একটা সেন্টিমেন্ট দিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো দিন শেষে দেখা যায় 2017 না 19 সালে যখন মোদি নির্বাচিত হয়, এখান থেকে কিন্তু যারা ভারত বিরোধিতা করতো তারাই কিন্তু আবার ভারতকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আমরা যদি দেখি ইন্টারিম সরকার, যেটা আসলে গণ অভ্যুত্থানের যে পরে যে সরকার আসলো, সেই সরকার কিন্তু দেখলাম আসলে দেশের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে দিন শেষে মার্কিন সাম্রাজ্যবাদের তোষণনীতি বাস্তবায়ন করছে। তারা কিন্তু সেখানে গিয়ে দেশের বন্দর করিডোর বিদেশির হাতে তুলে দিচ্ছে, রাখাইন মানবিক করিডোর নামে একটা মায়াকান্না করছে, যেটা আসলে চীন ঘেরাও নীতি বাস্তবায়ন করা একটা বাংলাদেশকে ভূরাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করা একটা চক্রান্ত। তাই বলতে চাই শিক্ষার্থীদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে। শুধুমাত্র আত্মপ্রতিষ্ঠা না, ব্যাপক জনগণের, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, আদিবাসী, নারী সহ যেখানে নিপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য একটা কোয়ালিশন ফোর্স গড়ে তুলতে হবে। যদি ডাকসু অকার্যকর হয়, যদি সেখানে আন্তর্জাতিক পদে হিসেবে যদি সে কোনো ভূমিকা রাখতে না পারে, তাহলে ডাকসুকে লাথি মারতে হবে। নাইমকে ধন্যবাদ। যে শিক্ষার্থী প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি বলছেন যে নিউ কলোনিয়ালিজমকে আমাদের বিরোধিতা করতে হবে। তো সেটা যদি বিরোধিতা করতেই হয়, তাহলে আমরা এখানে প্রার্থীরা সবাই কম বেশি বলে গেছে যে আমরা সম্পাদক হলে স্কলারশিপের ব্যবস্থা করে সবাইকে কি ব্রেন ড্রেন করে বাইরের কান্ট্রিতে পাঠানোর ব্যবস্থা করবো, অ্যান্ড বাইরের কান্ট্রিতে নিউ কলোনিয়ালিজমের যে মেকানিজমের মাধ্যমেই তো তারা বেরিয়ে আসবে। তো তাহলে তারা আসলে কিভাবে যে নিউ কলোনিয়ালিজমকে বিরোধিতা করবে, যারা ওইখানে থেকে যাওয়ার জন্য কিন্তু কেউ চাচ্ছি না আমরা যে ওখানে তারা ক্যারিয়ার করবে, ব্যাপারটা এরকম না। আমরা ওখান থেকে যে কোনো উচ্চশিক্ষা গ্রহণ করবে, উচ্চশিক্ষা গ্রহণ করে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের উৎপাদনের জন্য তাদের এই জ্ঞানটা খরচ করবে। তো আমরা বলিনি যে আমাদের প্রায়োরিটি বাইরের কান্ট্রিতে পাঠানো, কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা যদি শিক্ষা এবং গুণগত শিক্ষার দিকে যদি আমরা প্রায়োরিটি দেব না কেন, যাতে আমাদের বাইরে স্কলারশিপ নিতে যেতে হবে না, বাইরের কান্ট্রি থেকে বাংলাদেশের স্কলারশিপ নিতে আসবে। আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। আমি কিন্তু একবারও বলিনি যে আমার দেশের শিক্ষার্থীদের আমি বিদেশি স্কলারশিপের জন্য পাঠাবো। আমি বলিনি। আমি বলতে চাচ্ছি যে আমি
এই যে বিদেশে চলে যাচ্ছে তার মূল কারণ কি? আমার দেশে বেকারত্ব সমস্যা, আমার দেশের যে মেধাশক্তি, সেই মেধাশক্তিকে আমি পর্যাপ্ত পরিমাণে গবেষণা খাতে ফান্ডিং করতে পারছি না। দিন শেষে দেখা যায় যে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপে হয়ে যাচ্ছে আমাদের দেশের মেধাশক্তি। আমরা চাই আত্মনির্ভরশীল, সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ বিরোধী শিক্ষানীতি এবং এখানে গণমুখী, উৎপাদনমুখী, অর্থাৎ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে উৎপাদনের একটা কানেকশন থাকবে। সেখানে ধর্ম বিযুক্ত বৈজ্ঞানিক এবং একধারা শিক্ষানীতি যেটা জনগণের সাথে কানেক্টেড হবে। ধন্যবাদ। আমার মনে হয় আমার বন্ধু দীপ্ত, আমি একটু শেষ করতে চাই। আমার মনে হয় আমার বন্ধু দীপ্ত স্কলারশিপের বাইরে আন্তর্জাতিক সম্পাদক পদকে চিন্তাই করতে পারছেন না। আমরা প্রথমে আমার ইশতেহারে বলেছি, আমরা নাইম ভাই বলেছে প্রতিটি অনুষদে শিক্ষার্থীদের জন্য রিসার্চ গ্রান্ট চালু করা হবে, যেখানে ইন্টারন্যাশনাল না হোক, এই যে রিজিওনাল আমাদের কান্ট্রিগুলো আছে তাদের আন্ডার গ্রাজুয়েট স্কলারদেরকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিপ্লোমেসি সামিট করা হবে, যার ফলে আমরা শুধুমাত্র স্কলারশিপের কথা বলবো না, আমরা আমাদের বাংলাদেশের যে ন্যায্য হিস্সা, আমাদের যে স্বনির্ভর দেশ হওয়ার জন্য যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে ইচ্ছা, আমাদের ন্যায্য হিস্সা, সেগুলো নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকটা আন্তর্জাতিক যে ক্রাইসিসগুলো আছে সবগুলোর বিরোধিতা করব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য, গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য, আধুনিক বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য প্রতিটা পদক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নিবে। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদকে শুধুমাত্র নেহরু এই বটতলার মধ্যে চিন্তা না করে প্রতিটা রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমার বন্ধু বললো যে হচ্ছে যে আমরা একটু নাফিসের উত্তরটা নিয়ে নেই। নাফিসের উত্তরটা আগে নেই। শর্ট তো ও হচ্ছে বারবার হচ্ছে বলতেছে যে আমরা যে রিসার্চ গ্রান্ট বা হচ্ছে গবেষণার উন্নয়নের চেষ্টা করব, যেভাবে হচ্ছে কি আমরা হচ্ছে বাইরের কান্ট্রিতে নিজেদেরকে প্রমোট করতে পারবো বা হচ্ছে শিক্ষার উন্নয়ন করতে পারবো। তো আমি হচ্ছে তো তার জন্য তো সে হচ্ছে গবেষণার যে পোস্ট আছে সেখানে তো সে প্রার্থিতা করতে পারতো, সে হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক প্রার্থিতা করে সে বারবার কেন গবেষণাটাকেই ফোকাস দিতেছে? তার প্রায়োরিটি তো গবেষণা হওয়া উচিত না, তার প্রায়োরিটি হওয়া উচিত কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরা হবে। এর পাশাপাশি যে অনুষঙ্গিক আপনি তো গবেষণার জন্য বাইরে যেতে যাচ্ছেন, সেই গবেষণা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করব। আমি নাইম ভাইয়ের একটা জিনিসে আমি প্রতিবাদ জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে নাইম ভাই আমাকে একজন আত্মকেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা দ্বীপ রাষ্ট্র হিসেবে করার যে প্রচেষ্টা চালানো সেটা নিন্দা জানাচ্ছি। নাইম ভাই, আমি যেটা বলেছিলাম যে স্টেকের যে কথাটা আসছে, একাডেমিক যে স্টেকের কথাটা আমি বারবার বলেছি, আমি একজন দলবিহীন মানুষ, আমি একজন স্বতন্ত্র মানুষ, যদিও আমি একটা প্যানেলের সাথে যুক্ত আছি, কিন্তু আমি একজন দলবিহীন মানুষ। সেই ক্ষেত্রে আমার যে অবস্থানটা প্রথমত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নয়ন করার জন্য। আমি কিন্তু মানে এখানে কিন্তু আমরা কেউই বোধহয় জুলাইয়ের বাইরে না, আমরা সবাই জুলাইতে অংশগ্রহণ করছি, সবভাবে করেছি। জুলাইয়ের 15 তারিখে এই মল চত্বরে আমার এখানে মার খেয়েছি, 17 তারিখে স্প্রিন্টার খেয়েছি, আমরা এখানে সবাই জুলাইয়ের অংশ। তো আন্দোলনের যে কথাটা আসছে, যেখানে আমাকে বলা হচ্ছে যে আমি শুধুমাত্র একাডেমিক করে ওই ডাকসু ভবনের মধ্যে কনফাইন থাকবো কিনা, ব্যাপারটা এরকম না। আমি যে স্টেকটার কথা বলছি, একাডেমিক স্টেকের মধ্যে কিন্তু আমার পলিসি মেকিং থাকবে, তার মধ্যে আমার সব ধরনের প্রেশার পয়েন্ট থাকবে। এই প্রেশার পয়েন্টগুলো কিন্তু আমার ডাকসুর মাধ্যমেই করতে হবে। তো আপনারা যে আন্দোলন সংগ্রামের কথা বলছেন, সেগুলো আমার ওই পলিসির মধ্যে থাকবে, বাট সেটা একাডেমিক দিক থেকে যেতে হবে। আমার একটি জ্ঞান অর্জনের অবস্থান তো তৈরি করতে হবে, তারপর আমার পলিসিকে ইনফ্লুয়েন্স করতে হবে। একাডেমিটা যদি বায়াস থাকে, আপনার গবেষণার কথা বারবার আসছে, আমরা যদি দেখি না পলিসিগত জায়গায় দেখা যায়, আমি অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট, দেখা যায় কলোনিয়াল যখন শাসন চলে তখন এরকম অ্যানথ্রোপোলজিদের নিয়োগ করা হয়েছিল গবেষণার কাজে, যাতে সে সকল দেশের ভাষা, সংস্কৃতি, লিটারেচার ভালো মতো বোঝা যায়, যাতে শাসন ব্যবস্থাটাকে দীর্ঘস্থায়ী করা যায়। এরকম গবেষণা অনেক হইতে পারে। আমার এখানেই মানে বিরোধিতা। এখন শিক্ষার্থীদের ব্যাপক অংশ অবশ্যই গবেষণা চায়, তাদের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি চায়, এটা তো আমার দ্বিমত নাই, এগুলো তো বৈষয়িক দাবি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই গবেষণা খাতগুলো কি শোষণমূলক কন্ডিশনের উপর দাঁড়ানো নাকি জনগণের মুক্তির প্রশ্নে দাঁড়ানো? আর আপনাকে আমি আত্মকেন্দ্রিক বলি নাই, আপনাকে বলতে চাইছি যে আসলে শিক্ষার্থীদের চিন্তা শুধুমাত্র অ্যাপলিটিক্যাল জায়গায়, আপনি যদি দেখেন পুরো বিশ্বটা পলিটিক্যাল জায়গায় চলছে, আপনি অ্যাপলিটিক্যাল জায়গা থেকে পলিটিক্সকে মোকাবেলা করতে চাবেন না। জি জি, নাইমকে ধন্যবাদ। এই পর্বেও আমরা শুরুতেই স্টুডেন্টদের কোশ্চেন নিতে চাই। আমাদের সঙ্গে যিনি, আপনি তো এই পদেরই প্রার্থী, স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন। আচ্ছা, তাহলে এখানে সবাই তো প্যানেলের প্রার্থীরা আছেন, স্বতন্ত্র প্রার্থীরা কি প্রশ্ন করতে চায়? জি ধন্যবাদ। আমি মুস্তাকিম মাহমুদ, আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি স্বতন্ত্র, সম্পূর্ণ স্বতন্ত্র, কোনো প্যানেলে দাঁড়িয়ে স্বতন্ত্র নয়। তো আমি খুব আর কি আপনাদেরকে ধরে ধরে প্রশ্নগুলো করছি। সো মাহাদি ভাই, প্রথমে আপনি বললেন আপনি মডিউল ঠিক করবেন, তো আপনার প্ল্যানটা কি? আপনি কিভাবে মডিউল ঠিক করবেন, বা আপনার সে অথরিটি ইউনিভার্সিটি আপনাকে দিচ্ছে কিনা ডাকসু ক্যান্ডিডেট হিসাবে? দ্বিতীয়ত, নাইমুদ্দিন ভাই, আপনি এসে আপনাদের যেই শিক্ষাকে বাণিজ্যিকীকরণ থেকে বের করে আনবেন, তারপরে বললেন যে আপনি প্রবাসী শ্রমিক দুনিয়ায় যেখানে ঝামেলা হবে সেটা নিয়ে আপনি কাজ করবেন। তো আলটিমেট ডাকসুতে তাহলে আপনার প্রতিনিধিত্ব করার কি দরকার? ডাকসু আপনার থেকে কি চায়? আপনার থেকে আমরা এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য কিছু পাই নাই। পরবর্তীতে হচ্ছে সাকিব যেটা বললো যে বাংলাদেশকে আমরা ঢাবিকে কিভাবে রিপ্রেজেন্ট করি, সেটা কি আমরা ছিন্নমূল মানুষগুলোকে দেখিয়ে করি কিনা? না, এটা হচ্ছে সব জায়গারই কিছু
জায়গা থাকে যেটা আমরা কাজ করতে পারি। বাট আমি খুব বেশি প্রশ্ন যাব না সাকিবের কাছে, কারণ সাকিবের একটাই পয়েন্ট ছিল, সাকিব সরি, আর ওর একটাই পয়েন্ট ছিল বেশি। আর মোহাম্মদ আলী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে রিসার্চ মেথডে পরিবর্তন করবেন, তো সেটা কিভাবে করবেন সেটার একটা ব্যাখ্যা আমি একটু জানতে চাচ্ছিলাম। আল্লাহ এই পাশে যে সাকিব বৈষম্য আন্দোলন থেকে দাঁড়াচ্ছে, তিনি বললেন যে ডাকসু হচ্ছে আসলে নেতা তৈরি করার জায়গা। তো আলটিমেট আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কি, আপনি যদি ডাকসুকে এখনও নেতা তৈরি করার জায়গাতেই রেখে দেন, তাহলে আমার ঢাবির ছাত্রছাত্রীরা কিভাবে এখান থেকে উপকৃত হবে? আপনি যেই আসুক না কেন, আপনি নেতা হতে চাবেন, আপনি জাতীয় রাজনীতিতে ফোকাস করবেন, নট ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আপনি এটার উত্তরটা দিয়ে যাবেন। আর নাফিজ, আপনি একটা কথা একজনকে পয়েন্ট আউট করে বললেন যে সেটা অন্য একজন সম্পাদকের কাজ। তো আপনি বললেন আপনি দেশে ক্যারিয়ার গড়ার জন্য কাজ করবেন, সেটার জন্য তো আমাদের ক্যারিয়ার বিষয়ক সম্পাদক আছে, সেটা তো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের কাজ বলে আমি মনে করি না। তো এটারও একটা ব্যাখ্যা আমি জানতে চাচ্ছিলাম। যে আগে নাফিসের উত্তর যাব। ওকে, ঠিক আছে, নাফিস আগে উত্তর দিবেন। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে একটা আন্তর্জাতিক ক্যারিয়ার ট্র্যাক, এখানে আপনার ডিফারেন্সটা বুঝতে হবে। ক্যারিয়ার ট্র্যাকের অর্থ হচ্ছে তাকে আমি ক্যারিয়ার তৈরি করে দিব না, তাকে আমি ওইটার সাথে পরিচয় করাবো। আমার পরিচয় করানোর যে মাধ্যমটা, ওইটা আমি কিভাবে করব? পিয়ার মেন্টরশিপের মাধ্যমে। পিয়ার মেন্টরশিপ কি? যে ছেলেটা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে পড়ছে কিংবা যে ছেলেটা হার্ভার্ডে পড়ছে, তার সাথে যদি আমি আমার বিশ্ববিদ্যালয়ের একজনকে পিয়ার টু পিয়ার, মানে তারা তো ক্লাসমেট, তারা তো মানে ক্লাসমেট হতেই পারে, মানে ক্লাসমেট বলতে আমি বোঝাচ্ছি যে সে থার্ড ইয়ারে পড়ছে, সে জুনিয়র ইয়ারে পড়ছে, এভাবে। তো তার যে এক্সপোজারটা, দুনিয়ার যেসব এক্সপিরিয়েন্স, ধরেন আমি ইউএনএফপিএতে ইন্টার্নশিপ করেছি, হার্ভার্ডের ছেলেটার সেই সুযোগটা হয়েছে, কিন্তু আমার যে সুযোগটা হয়েছে সেটি আমার হয়েছে কারণ আমি জানতাম আগে থেকে, তাই। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে একটা নর্মাল ছেলে ইউএনএফপিএতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় থার্ড ইয়ারে, সেটা সে জানে না। আমি এই আন্তর্জাতিক ট্র্যাকটা ইন্ট্রোডিউস করার কথা বলেছি, আমি বলিনি যে আমি তাকে ক্যারিয়ার তৈরি করে দেবো। আশা করি উত্তর দিতে পেরেছি। জি সাকিব, আমার প্রশ্নটা করেছেন আসলে নেতৃত্ব তৈরি করা। আমরা নেতৃত্বকে শুধুমাত্র যে প্রোটোকল পলিটিক্স, শোডাউন পলিটিক্সের মাধ্যমে নেতার যে পারসেপশনটা, সেটা আমাদের কাছে খুবই খারাপ পাবে। যেমন কি আমরা ছাত্র রাজনীতি বলতে আগে বুঝতাম ছাত্রলীগের রাজনীতি, সিটের নামে যে অপরাজনীতি হয়েছে সেগুলোকে আমরা সিট বন্টনের রাজনীতি হিসেবে চিনতাম। সেই জায়গা থেকে আমি ছাত্র নেতৃত্বটাকে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে বলতে চাই, কারণ আমরা বিশ্বাস করি নেতা কোনো নেতৃত্ব কিংবা প্রতিনিধি এটা কোনো এলিয়েনেটিক কোনো জিনিস নয়, সেটা শিক্ষার্থীদের মধ্য থেকেই তৈরি হয়। সেই জায়গা থেকে আমরা মনে করি ছাত্র নেতৃত্ব তখনই হবে সে যখন শিক্ষার্থীদের জন্য কাজ করবে। বিগত সময়ে যারা কারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, এখনও যারা কারা করছে, কিংবা ভবিষ্যতে ক্ষমতা আসার পরে কারা ডাকসুকে জাদুঘরে পাঠিয়ে দিবে না, সেই নিশ্চয়তা যারা দিবে তাদের মাধ্যমে আমি মনে করি নেতৃত্ব নির্বাচিত হবে। আমি মনে করি নেতৃত্ব কোনো ধরনের যে কোনো লন্ডন থেকে, আমেরিকা থেকে কিংবা কোনো পার্টি অফিস থেকে আসবে না। এই শিক্ষার্থীরা, সেজন্য তো আমাদের ডাকসুর আয়োজন। নেতৃত্ব কিভাবে তৈরি হবে? আমরা তো আগে দেখেছি পার্টিতে কেউ ব্যালটে সাইন দিছে, সে নেতৃত্ব তৈরি হয়ে গেছে। আমরা এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নেতৃত্ব তৈরি করতে চাই, এবং এই নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের মাধ্যমে সে ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণে, ভবিষ্যৎ বাংলাদেশ রাষ্ট্র গঠনে সে ভূমিকা রাখবে। সেই নেতৃত্ব আমরা তৈরি করতে চাই যারা শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবে, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। সেই জায়গা থেকে আমি মনে করি নেতৃত্ব কখনো কোনো এলিয়েনেটিক জিনিস নয়। প্রত্যেকেই শিক্ষার্থীদের জন্য কাজ করার মাধ্যমে যদি ডাকসু একটা নিয়মিত ক্যালেন্ডারে ইভেন্টে পরিণত করতে পারি, তাহলে শিক্ষার্থীদের মাধ্যমে সেই নেতৃত্ব তৈরি হবে। এই আমরা আগে যে নেতৃত্ব হিসেবে চিনতাম, সেই নেতৃত্ব হচ্ছে কোনো একটা জায়গা থেকে পার্টি অফিস থেকে লিখে দেওয়া সেই নেতৃত্ব। আমরা তো সেই নেতৃত্ব মানি না। আমরা তো গত 1 বছর ধরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর জন্য আমরা কাজ করেছি। আমরা ডাকসুর জন্য প্রতিনিয়ত শিক্ষার্থী প্রশাসনকে চাপ দিয়েছি। সেই জায়গা থেকে আমরা এমন নেতৃত্ব নির্বাচন করতে চাই, এমন নেতৃত্বের জায়গা তৈরি করতে চাই যেটা আসলে শিক্ষার্থীদেরকে সার্ভ করবে, শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবে এবং বাংলাদেশের নাগরিকত্ব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সে উন করে সে নেতৃত্ব সামনে যাবে। সাকিবের উত্তরটা পেয়েছি, যেতে চাই সাকিব মাহমুদের কাছে, আমার হাতের ডান দিকে। আমাকে তো সে আসলে সেভাবে তেমন প্রশ্ন করেনি, সে যদি আরও স্পেসিফিকলি করতে চায় এখন করতে পারেন, তাইলে আমি আর কি উত্তরটা দিতে পারি। খুব অল্প সময়। আচ্ছা, আপনি যেটা আপনার মেইন ফোকাসিং পয়েন্টটা ছিল হচ্ছে রিপ্রেজেন্টেটিভ জায়গাটা, আর পরবর্তীতে কিছু বিতর্কে আপনি জড়ানোর চেষ্টা করেছেন কলোনিয়ালিজম প্লাস আনুষঙ্গিক বিষয়গুলা। সো আপনার মেইন ফোকাসের জায়গাটাই আমরা ধরতে পারি নাই। আমার মেইন ফোকাসের জায়গাটা, আচ্ছা, আমাদের হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের হচ্ছে প্রধান কাজটা হচ্ছে কি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে হচ্ছে তুলে ধরা, এইটাই তো হচ্ছে আমাদের ফোকাল পয়েন্ট। তো এখানে হচ্ছে আমার ফোকাল পয়েন্ট থেকে আমরা হচ্ছে দেখতেছি যে বিভিন্নভাবে হচ্ছে কলোনিয়াল লেন্সের মাধ্যমে আমাদেরকে হচ্ছে কি প্রাচ্যের অক্সফোর্ড নামটা দেওয়া হচ্ছে।
সো আমরা তো আসলে প্রাচ্যের অক্সফোর্ড ট্যাগের অধীনে থাকতে চাচ্ছি না, আমরা হচ্ছে একটা আলাদা নতুন অনন্য একটি আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, মানুষ যাতে দেশের মানুষ সারা বিশ্বের মানুষ আমাদেরকে শুধু ঢাকা ইউনিভার্সিটি নামেই চিনতে পারে, নট প্রাচ্যের অক্সফোর্ড নামে। কারণ আপনি যদি আমরা ইতিহাসের যদি পিছনে যাই, 52 থেকে শুরু করে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে সবগুলোতে হচ্ছে আমাদের হচ্ছে অবদান আছে। পৃথিবীতে আর কোনো ইউনিভার্সিটি এরকম হচ্ছে ইউনিক বৈশিষ্ট্য আছে বলে আমি মনে করছি না। সো আমরা প্রশ্ন করেছেন যিনি, তার অডিওটা একটু দেখবো। হ্যালো, আচ্ছা আপনি বারবার বলছেন আপনি প্রাচ্যের অক্সফোর্ড থেকে বের হতে চাচ্ছেন, তো আপনি কিভাবে করবেন? সেই অথরিটি কি আপনার আছে? জুরিসডিকশনস, এখতিয়ার। প্রথমত হচ্ছে আমরা হচ্ছে এখন আমি যদি হচ্ছে নির্বাচিত হই, আমার হাতে এই ধরনের মানে একক পাওয়ার নাই যে আমি বললাম আর হচ্ছে এটা চেঞ্জ হবে, কারণ এটা হচ্ছে জাস্ট কোনো একটা পদবি না, এটা হচ্ছে একটা ন্যারেটিভ চেঞ্জ করতে হলে আপনার হচ্ছে একটা কাউন্টার ন্যারেটিভ আনতে হবে। সেই কাউন্টার ন্যারেটিভের জন্য হচ্ছে আপনাদের কি একটা ডিসকোর্স ক্রিয়েট করতে হবে, ডিসকোর্সের জন্য আমাদের ইউনিভার্সিটিকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যে আমরা শিক্ষা গবেষণা এবং সুস্থ সুন্দর পরিবেশ একটা তৈরি করবো ক্যাম্পাসে, যেটা নিয়ে হচ্ছে মিডিয়া থেকে শুরু করে যত ন্যারেটিভ দেখবে যে কি আসলে যে 24-এর পরবর্তী সময় ঢাকা ইউনিভার্সিটি একটা নতুন মোড় নিয়েছে, যেখানে হচ্ছে এখন আর হচ্ছে কি শিক্ষা থেকে শুরু করে সব দিক থেকে আমরা হচ্ছে স্বতন্ত্র এবং হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে আলাদা পরিচয় তৈরি করতে পারছি, তখনই হচ্ছে আমাদের ওই ন্যারেটিভটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে, তার মাধ্যমে হচ্ছে আমরা ওই ট্যাগ থেকে বেরোতে পারবো। সাকিবের উত্তরটা পেয়েছি। মোহাম্মদ আলী সংক্ষেপে। আমাকে প্রশ্ন করা হয়েছে রিসার্চ মেথডকে কিভাবে অ্যাপ্লাই করা হবে। আমি বলতে চাই আসলে এই রিসার্চ মেথডকে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য অনেক ওয়ে আছে। আমরা আসলে বিশ্ববিদ্যালয়কে আর সেই গড়পড়তা ওই চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই না। সেক্ষেত্রে রিসার্চ মেথডকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য আমরা গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামকে এখানে আমরা এক্সপ্যান্ড করতে পারি। সেটা হলো যে আমার বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যেখানে হচ্ছে রিসার্চ মেথড পরিচালিত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে গিয়ে সে 1 সেমিস্টার সম্পন্ন করে আসবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের এখানে 1 বছর কোর্স সম্পন্ন করবে। তো এর মাধ্যমে দেখা যাবে কি যে আমার বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট সে দেখবে যে ওই দেশের যে শিক্ষা এবং গবেষণার মান এবং আমার দেশের শিক্ষা এবং গবেষণার মানের মধ্যে কোলাবোরেশন করে আমাদের মধ্যে কি কি লেকেজ আছে এবং কি কি কমতি আছে এবং কি কি সমস্যা আছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করতে পারি। এরপরে আমি বলতে চাই, আমি আগে শেষ করতে হবে, এই উত্তরটা শেষ করতে হবে, আমাদের সময় একদম কম। এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করতে পারি এবং সেখানে আমাদের রিসার্চ মেথোডোলজি পরিচালিত যে ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে সেই ধরনের টিচার, গবেষক এবং নেতৃত্বস্থানী বর্গকে আমরা এখানে আনতে পারি। জি, মোহাম্মদ আলীকে ধন্যবাদ। মেহেদী খুব সংক্ষেপে। জি, আমার কাছে প্রশ্ন ছিল যে আমি আসলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডিউলকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের মডিউলে রূপান্তরিত করব। দেখুন, আমি প্রথমেই কিন্তু বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাব্রড যারা বিদেশে অবস্থানরত রয়েছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তারা কিন্তু ওই সব ব্যাপারে এক্সপার্ট। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রকাশনায় জার্নাল বের করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ওই সব বিশ্ববিদ্যালয়ের মডিউলের সাথে তারা পরিচিত। এবং ঢাকা বাংলাদেশের মধ্যে এমন অনেক এনজিও রয়েছে যে এনজিওগুলোতে আসলে তারা উচ্চশিক্ষা নিয়ে কাজ করে এবং বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে যে মডিউলগুলো সেগুলোর সাথে পরিচিত। আমি প্রথমে যে কাজটি করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা অ্যালামনাইতে রয়েছে তারা এবং যারা এসবের সাথে পরিচিত তাদের সকলকে নিব, একসাথে নিয়ে একটি এক্সপার্ট প্যানেল গঠন করব। এবং আপনি বলতে চাবেন, অবশ্যই আমি জানি কি বলতে চাবেন, যে এই এখতিয়ার আমার আছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যদি আসলেই আমাদেরকে নির্বাচিত করে, অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণে যে কোনো কাজ করে এখতিয়ার আমাদের রয়েছে। কিছু কাজ হয়তো আমরা করতে পারবো না, কিন্তু চালু করে যেতে হবে আমাদের। জি, মেহেদীকে ধন্যবাদ। নাইম খুব সংক্ষেপে। দেখেন ভাই, যেটা কথা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, ভাই যেটা প্রশ্ন করেছিলেন যে আসলে ডাকসুতে বসে আমি ইন্টারন্যাশনাল অনেক বিষয় নিয়ে জনমানুষের সংগ্রাম নিয়ে দাঁড়াবো বা সেই আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করার খুব একটা অভিজ্ঞতা আমার আছে কিনা। দেখেন, আমি এটা নিয়ে নিজের সীমাবদ্ধতা থাকতে পারে, নিজের ঢাকঢোল পিটাইতে চাই না, এটা নিয়ে পরে কথা বলা যাবে। কিন্তু আমি যেটা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বৈষয়িক যে সংকট, হল সংকট, আবাসন সংকট, তারপরে গবেষণা বাজেট যে 2% দেওয়া হয় বা পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপের কথা বলা হচ্ছে, এটাও দিন শেষে বাণিজ্যিকরণের সাথে জড়িত। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি ন্যূনতম গণতান্ত্রিক এবং বৈষয়িক চাহিদা পূরণ করতে হয়, তাহলে আপনার এই যে শিক্ষার বাণিজ্যিকরণ এইটাকে আপনার প্রশ্নবিদ্ধ করতে। আমি চাচ্ছি যে এটার গোড়ায় প্রশ্নটা আঘাত করতে। আপনি যদি দেখেন, আমি আমার গ্রাম থেকে যখন আসছি, আমি তো
একটা মিনিট শোনো। আমি গ্রাম থেকে আসছি, 10 আমি সেকেন্ড। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার বন্ধু বান্ধবরা কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে বা মধ্যবিত্তের একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না। প্রবাসী শ্রমিকের সন্তানেরা তারা তো তাদের টাকা দিয়ে তো এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া হয়। আমার কথা হচ্ছে যে শিক্ষার যে বাণিজ্যিকরণ সেইটাকে প্রশ্নবিদ্ধ করা, যাতে শিক্ষার্থীদের যে চাহিদা, যে দাবি দেওয়া, একজন শ্রমিকের ছেলে, একজন শ্রমিকের, এই যে জিনিসগুলো নাইমের উত্তরটা আমরা পেয়েছি। দর্শক, বেশ প্রাণবন্ত আলোচনা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আজকের মতো এখানেই শেষ করছি ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস। আগামীকাল ঠিক একই সময়ে একই জায়গায় দেখা হবে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে যে 19 জন লড়ছেন তাদের 6 জনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।